তাসফিদের বাসার সামনে এসে নিস্তব্ধ ব্রেক কষল। তাসফি কথায় কথায় বুঝতেই পারেনি কখন চলে এলো। নিস্তব্ধ এগিয়ে এসে তাসফির সিট বেল্ট খুলতে লাগলো। তাসফি শুষ্ক ঢোক গিলল। নিস্তব্ধ কাছাকাছি আসলেই তার হৃদস্পন্দন বেড়ে যায়। সন্ধ্যার আলো আঁধারির খেলা চারিদিকে। মাগরিবের আজান পড়বে কিছুক্ষণের মাঝে। কোথাও গাছের শুকনো পাতা ঝরে পড়েছে বাতাসে। মাধুরী সুভাষ চারিদিকে। প্রেমের উত্তাল হাওয়া বইছে কপত কপতির মাঝে। নিস্তব্ধ নিঃশব্দে তাসফির মুখের ভাবগতি লক্ষ্য করছে। মুহূর্তে এসে তাসফির কোমর আঁকড়ে ধরল। মুখে ফু দিল। তাসফির চোখ বন্ধ করে নিল। নাম না জানা অনুভূতির দল ঘিরে ধরল তাকে। নিস্তব্ধ তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পরশু শুক্রবার আপনাকে আমি নিজে থেকে ওসমান ভিলায় দেখতে চাই। আপনি যেমন করে একা একা সিদ্ধান্ত তেমনি একা একই বাড়িতে যাবেন। ব্যাগ বলছি গট ইট। আপনার ছাড়া থাকা আমার আর এক মুহূর্ত সম্ভব। আজ রাতটা কী করে থাকবো বলেন তো? তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো, হতভম্ব হয়ে শুধালো, মানেটা কি? আমি একা যাব মানে? পাগল হয়েছেন আপনি? কখনো সম্ভব নয়। এটা আপনার পানিশমেন্ট। রাখুন আপনার পানিশমেন্ট। আর রাতে একা থাকতে পারবেন না মানে কি? এতদিন একা থাকেননি? নিস্তব্ধ বাঁকা হেসে বলল, হুম, ছিলাম তো, কিন্তু কাল থেকে তো অভ্যাস পরিবর্তন হয়ে গেল। এখন তো আপনাকে ছাড়া ঘুম আসবে। কথার মাঝেই নিস্তব্ধ তাসফির কপালে অধর ছোঁয়ালো। তাসফি খানিকটা কেঁপে উঠল। তাসফি পুনরায় কিছু বলতে নিবে সেই সুযোগ নিস্তব্ধ দিল না। মুহূর্তে দুজোড়া অধর একত্রিত হলো কয়েক সেকেন্ডের জন্য। তাসফি নিস্তব্ধ শার্ট আঁকড়ে ধরল। কথাটা মাথায় রাখবেন। শুক্রবার আপনাকে ওসমান ভিলায় দেখতে চাই। দরজার লক খুলে তাসফি ছিটকে বেরিয়ে গেল। দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। একবারও পেছনে ফিরে তাকালো না। নিস্তব্ধ তাসফির কাছে আনমনেই হাসতে লাগলো। তাসফি নিজের রুমে এসে দম নিল। লোকটা দিন দিন হুটহাট অসভ্য কাজ করে বসে। সে কিছু বলারই ফুসরত পায় না। উফ। নিস্তব্ধ পুনরায় গাড়ি ঘুরিয়ে হসপিটালের দিকে চলল। রাত তখন প্রায় 10টার কাছাকাছি। নিস্তব্ধ মাত্র হসপিটাল থেকে ফিরে ফ্রেশ হয়ে বসলো। তখনই মেসেঞ্জার গ্রুপে কল আসলো। নিস্তব্ধ আস্তে ধীরে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে সুজন চিল্লিয়ে বলল, শালা, এক্ষুনি তুই তোর মোড়ের চায়ের দোকানে আয়, এক্ষুনি। নিস্তব্ধ বিরক্তিতে ফোন দূরে সরিয়ে বলল, চিল্লাচ্ছিস কেন? শুনতে পাচ্ছি তো, আস্তে কথা বল। আর এখন কেন? আমি খুব টায়ার্ড। সুজন আবারও বলল, টায়ার্ড? তোমার ইয়ের মধ্যে ভরে দেব। নিস্তব্ধ রাগী স্বরে বলল। ফালতু কথা বলবি না সুজন। সৃজন সুজনের হাত থেকে ফোন নিয়ে বলল, দেখ ভাই, দ্রুত আয়, কথা বাড়াস না। ওয়েট ওয়েট, তোরা সব এক জায়গায় নাকি? সুজন ফোন কেড়ে নিয়ে বলল, অবশ্যই। এখন আপনি দয়া করে আসলে 16 কলা পূর্ণ হবে। ওকে, আসছে। ওরা তিনজন শয়তানি হেসে বলল, আসো না বাছাধন, আজ তোমার ভবলীলার সাঙ্গ করব আমরা। নিস্তব্ধ দোকানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওরা চেপে ধরল। মাহির নিস্তব্ধকে পেছন থেকে চাপড়ে ধরল। সুজন 2 হাত ধরলো আর সৃজন বসালো ওর নাক বরাবর এক ঘুষি। নিস্তব্ধ হতভম্ব হয়ে তাকিয়ে রইল ওদের দিকে। এসবের মানে কি? নিস্তব্ধ আতকে উঠে বলল, কি করছিস ভাই তোরা? মরে যাবো তো আমি। আমার বউটা অকালে বিধবা হয়ে যাবে তো। ছাড় ভাই প্লিজ, তোদের পাতনা বোনও বিধবা হবে। ছাড়। কি হয়েছেটা কি বলবি তো? মাহিন, হাত ছাড়। ভালো হবে না কিন্তু। এমন ল্যাং দেবো না, পরবর্তীতে তার বাবাটা শুনতে পারবি না। কথার মাঝে সৃজন আরেকটা ঘুষি মারল। মাহির নিস্তব্ধর হুমকি শুনে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। সে মোটেও পঙ্গু হতে রাজি নয়। বাসন্তী আর তাদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা নিয়ে সে দীর্ঘদিন বেঁচে থাকতে চায়। সঙ্গে মানুষের দাঁতের সেবা করবে, সবাইকে তাদের মর্ম বোঝাতে চায়। নিস্তব্ধ হাত ঝাড়া মেরে সুজনের থেকে ছাড়িয়ে নিল। সুজনের নাক বরাবর ঘুষি মারল। সৃজনের কাঁধ বরাবর ঘুষি মারল। 4 জন ধস্তাধস্তি করে হাঁপিয়ে গেল। ঠাস করে বেঞ্চিতে বসে পড়ল। দোকানদার চাচা ওদের কাণ্ড দেখে মিটমিট করে হাসছে। এদের খুনসুটি সে ভালোই উপভোগ করে। তারা দোকানে আসলে দোকানটার প্রতিটা কোনো উৎফুল্লতায় ভরে ওঠে। সুজন হাঁপাতে হাঁপাতে বলল, শালা আমাদের না জানিয়ে বাসর সেরে ফেললো, করে যায় কত বড় সাহস। নিস্তব্ধ সৃজনের কাঁধ মাথা রেখে বলল, বাসরও সারতে পারলাম কই, তার আগে তো নাক ভেঙে দিলে। সৃজন নিস্তব্ধকে ধাক্কা মেরে বলল, সর, একদম ছুবি না। তোর জন্য কত কিছু করলাম, আর শেষ পর্যন্ত আমাদের না জানিয়ে বাসর সেরে ফেললি। না পেলাম বাসর সাজানোর সুযোগ, না পেলাম টাকা পয়সা। নিস্তব্ধ মাহিনের মাথায় হাত রেখে বলল, বিশ্বাস কর ভাই, তোরা ওর দিব্যি সেরকম কিচ্ছু হয়নি। মাহিন ছিটকে দূরে সরে গেল। হাজারি করে বলল, কি ভাই, তুই সব সময় আমাকেই কেন টার্গেট করিস? আমি অকালেও
মরতে চাই না। সুজন চোখ ছোট ছোট করে নিস্তব্ধর সামনে এসে বলল। সত্যি বলছিস তো? নিস্তব্ধ মাথা নাড়ল। মাহিন বলল। তাহলে তাসফিকে নিয়ে ফার্ম হাউসে কেন গিয়েছিলি? এমনি ওকে একটু ঘোরাতে নিয়ে গেছিলাম। সৃজন ব্যঙ্গ করে বলল। তাই তুমি জোর করে তাকে ঘোরাতে নিয়ে গিয়েছিলে ফার্ম হাউসে? নিস্তব্ধ আবার এবারে মাথা নাড়ালো। মুহূর্তে এসে ওদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে হুঁশিয়ারি কণ্ঠে বলল। এই 1 মিনিট, তোরা কি করে জানলি? সৃজন বলল। ভাই আমি কিছু জানি না, মাহিন আর সুজনই আমায় জানিয়েছে। মাহিন আর সুজন আমতা আমতা করতে লাগলো। এখন ওরা কি করে বলবে আশা আর বাসন্তীর কথা? ওরা দুজনেই আমতা আমতা করে বলল। সেটা তোর জানা লাগবে না, আমাদের তথ্য সঠিক। কই থেকে কিভাবে জানলাম এটা তোর জেনে কোনো কাজ নেই। তাই না? দাঁড়া। নিস্তব্ধ উঠে ওদের দুটোকে ধাওয়া করলো। মাহিন বলল। ভাই ভাই বিশ্বাস কর, সব দোষ এই সুজনের। সুজন দৌড়াতে দৌড়াতেই মাহিনের পা বরাবর লাথি মারলো। আমার দোষ না। রাত প্রায় 1টার কাছাকাছি। দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। সুদর্শন যুবকটি আজও দাঁড়িয়ে আছে তাসফির রুমের ব্যালকনির সামনে শিমুল গাছের নিচে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মাজা সমান রেলিং টপকে ভেতরে প্রবেশ করলো সে। দরজা লাগাতে আজও ভুলে বসেছে বোকা মেয়েটা। যুবকটি এগিয়ে গিয়ে তাসফির মাথার কাছে বসলো। কপালে আলতো করে চুমু খেলো। তাসফি ঘুমের ঘুরে কিছুটা কেঁপে উঠল। দীর্ঘক্ষণ তাকিয়ে রইল সে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রস্থানের সময় হলো। অতঃপর যুবকটি তার প্রেয়সীর বালিশের পাশে একখানা চিঠি রেখে বেরিয়ে এলো নিঃশব্দে। তার ভালোবাসার সাক্ষী এই রাত, রাতের তারা ভরা আকাশ, সেই জলজল করা ধূসর চাঁদ। সব থেকে বড় কথা, তার ভালোবাসার সাক্ষী সে নিজে। মেয়ে দূর পাহাড়ের সর্বোচ্চ, সমুদ্রের গভীরতা সমান, দিনের তীব্র আলোর সমান, রাতের অন্ধকারের চাঁদের আলোর উজ্জ্বলন, আগ্নেয়গিরির লাভার সমান, ভূমিকম্পের কম্পনের সমান, টর্নেডোর ঢেউয়ের সমান, ঘূর্ণিঝড় উত্তলতার সমান, ওই বিশাল আকাশের সমান, মাটির পরিমাণের সমান, এই গোটা পৃথিবী, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমান। এতে আপনার ব্যক্তিগত সে। সকালের মিষ্টি রোদ্দুরে ঘুম ভাঙার পর তাসফি নিজের সবচেয়ে বিশেষ দামি অনুভূতির সাক্ষী হলো। এই তো সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলো। এলোমেলো বিছানা গোছাতে শুরু করতেই একখানা চিরকুট পেল। তাসফি কিছুটা অবাক হলো, এখানে চিরকুট এলো কেমন করে? দুরু দুরু বুকে সে চিঠিখানা খুলে দেখলো। এই অনুভূতি যে মারাত্মক। এই চিরকুটে হাতের লেখা যে তার বড্ড চেরা। ব্লক করা নাম্বারখানা সে কাঁপা কাঁপা হাতে খুললো। সঙ্গে সঙ্গে সে নিস্তব্ধকে ফোন দিল। নিস্তব্ধ রেডি হচ্ছিল। প্রথমবার প্রেয়সীর কল পেয়ে নিস্তব্ধ মুচকি হাসলো, কিন্তু সে কলটা রিসিভ করলো না। রহস্যময় ভঙ্গিতে হাসলো। তাসফি বারবার চেষ্টা করলো কিন্তু পেল না। নিস্তব্ধ কল ধরলো না। এবারে তো ফোনটা বন্ধ আসছে। রেডি হয়ে নিস্তব্ধ নিচে নেমে এলো। ডাইনিং রুমে বসলো। খাবার সময়ের মাঝেই নিলয় সাহেব প্রশ্ন করল। পরশু রাতে বাসায় ছিল না, কোথায় ছিল? নিস্তব্ধ নির্লিপ্ত স্বরে জবাব দিল। ফার্ম হাউসে। সেখানে কেন হঠাৎ? ইচ্ছে হয়েছিল তাই। তোমার আর কোনো প্রশ্ন আছে? অবশ্যই আছে। কাল এত রাতে তুমি কই থেকে ফিরেছিলে? নেশা পান করতে শুরু করনি তো? নিস্তব্ধ ভ্রু কুচকে বাবার দিকে তাকালো। নিলয় সাহেব মুখ কাঁচুমাচু করে বলল। না, ওই বলছিলাম আর কি। খেতেও পারো, ওগুলো ভালো নাই বাবা, খেতে নেই। আয়েশা ঠোঁট টিপে হেসে বলল। বাবা এসব বাদ দিন, কোনো কাজ ছিল বোধহয় তাই বেরিয়েছিল। তা দেওরজি তাসফির সঙ্গে তোমার কথা হয় নাকি? নিস্তব্ধ মাথা নেড়ে না বোঝালো। খাওয়া শেষ করে নিস্তব্ধ নিঃশব্দে বেরিয়ে গেল। নিস্তব্ধ চলে যেতেই সবাই একে অপরের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে রইল। তার ছেলে মিথ্যা বলা পছন্দ করে না, অথচ একটু আগে নিজেকে সুন্দর চমৎকার মিথ্যা কথাগুলো বলে গেল। নিলয় সাহেব ঠাট্টা করে বলল। বুঝলি কিনি, এ হচ্ছে তোমার বউ পাগল ছেলে। তবে তলে তলে টেম্পো চালে, অথচ উপর দিয়ে বলে তৈল শেষ। যত দ্রুত সম্ভব ছেলে বউকে বাড়ি নিয়ে এসো। ছেলে তোমার পাগল হলো বলে। অনিমা বেগম গম্ভীর কণ্ঠে বলল। তার বউ লাগলে সে নিজে গিয়ে নিয়ে আসুক। দেখো তোমার ছেলে আর কি কি কাণ্ড ঘটায়। সবাই চুপ থাকবা, মোক্ষম সময় তাকে জবাব দেওয়া হবে। বাসন্তী বলে উঠল। মা তুমি যাই বলো না কেন, ভাই কিন্তু বউয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, এখন শুধু তোমার ভাই, তা সবার কাছে স্বীকার করলেই হয়। সবাই একজোট হেসে নিল। ব্রেকফাস্টে তাসফিকে মন মরা হয়ে খেতে দেখে মেজো চাচি জিজ্ঞেস করলো। কি হয়েছে?
জামাই বাবাজির সঙ্গে সব ঠিকঠাক তো? তুই তো কাল এসে বললি সব ঠিকঠাক। তাসফি মাথা নাড়ল, বলল, কিছু না চাচি, আসো না তোমায় একটু জড়িয়ে ধরি। দেখো মেয়ের কাণ্ড, কি হয়েছে তাও বলবে না, উল্টো কটা ঘুরাতে বাপের মতো ওস্তাদ। আহা আসো না। তাসফি চেয়ারে বসা অবস্থায় মেজো চাচির কোমর জড়িয়ে ধরল। চাচি তাসফির মাথায় হাত বুলালো। তাসফি মনে মনে বলল, তোমার আমি ভীষণ ভালোবাসি চাচি। মা মারা যাওয়ার পর তো তুমিই আমার মা হয়ে উঠেছো। এখন এই দুনিয়ায় আপন বলতে তো শুধু তুমিই আছো। আর হঠাৎ এসে ধরা দিল ডক্টর সাহেব আর তার পরিবার। রেডি হয়ে তাসফি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। কলেজে এসে তাসফি সবার প্রথমে দৌড়ে নিস্তব্ধ চেম্বারে এলো, কিন্তু সে তাকে সেখানে পেল না। তার অনুমান ঠিক কিনা শিওর হওয়া দরকার, কিন্তু লোকটা যেন হঠাৎ করেই হাওয়া হয়ে গেল। আজব, যা বলা সরাসরি না বলে লোকটা প্রতিবার হেয়ালি করে। অপর বিল্ডিংয়ের 3rd ফ্লোর থেকে নিস্তব্ধ তাসফির ভাবমূর্তি অবলোকন করে মুচকি হাসলো। সে তো চায় তাই তার বিবি তার জন্য উতলা হোক, অস্থির হোক, না হলে প্রেমটা জমবে কেমন করে। ক্লাসে আসতেই তাসফিকে আশা, স্বরনিধি, আরাধ্য জোকের মতো আঁকড়ে ধরল কথার জালে। আশা কটমট করে তাকিয়ে থেকে আশেপাশে অবলোকন করে গর্জে উঠে বলল, এত বড় একটা কথা তুই আমাদের থেকে গোপন করে গেলি, কি করে পারলি বলতো? স্যারের মতো গম্ভীর মানুষ কিনা সব সময় তোর খোঁজ করে, তুই অসুস্থ হতে হাইপার হয়, তোকে যারা শাস্তি দিল তাদেরও শাস্তি দিল, আমাদের তো আগেই বোঝা উচিত ছিল। ইস, ইচ্ছে করছে তোকে এখন বুড়িগঙ্গা নদীতে গিয়ে চুবাই। ইস, কি অপমানটাই না হলাম আমরা। আগে আমাদের বললে তোর কি এমন ক্ষতি হতো বল? আর বিয়ের খবর সবাই জানে না কেন? স্যার তোর এত কেয়ার করে, অথচ সবাইকে বিয়ের কথা জানাতে সমস্যা কোথায়? তাসফি করুণ চোখে ওদের দিকে তাকিয়ে রইল। বিয়ের কথা কেন বলছে না সেটা তো সেও জানে না। লোকটার ভাবগতি বোঝা বড্ড মুশকিল, কখন কি করে কে জানে। ওদের উদ্দেশ্যে ধীরস্বরে বলল, সব বলবো তোদেরকে, একটু তো ধৈর্য ধর, এখন তো ক্লাস টাইম, স্যার চলে আসবে। ওরা শান্ত হলো কিছুটা। স্বরনিধি চোখ ছোট ছোট করে বলল, সত্যি সব বলবি তো? প্রমিস। আরাধ্য বলল, এই এবার বিশ্বাস হলো? তুই কোনটা সত্যি বলিস মিথ্যা বলিস আমরা তো ভেবেই কুল পাচ্ছি না। তাসফি অসহায় চোখে ওদের দিকে তাকিয়ে রইল। প্রথম বেল শেষে সুজন নিস্তব্ধর কেবিনে এলো। এসেই চেয়ারে গা এলিয়ে দিল। সুজনকে দেখে নিস্তব্ধ ভ্রু কুচকালো, প্রশ্ন করল, কি ব্যাপার, এত হতাশ কেন? সুজন কপাল ঘষে বলল, ভালো লাগছে না, মা বিয়ের জন্য প্যারা দিচ্ছে। উফ। নিস্তব্ধ সিরিয়াস হয়ে বসে বলল, দেখ সুজন, বিয়ে করা তোর এখন দরকার। আঙ্কেল আন্টিরও তো একটা সকালাত আছে, তাই না? চুপ থেকে কেন নিজের কথা বলছিস না? সুজন নিস্তব্ধর দিকে তাকালো, দুর্বল হেসে বলল, তৃপ্তির মতো মেয়েকে ভালোবাসা যায় নিস্তব্ধ, কিন্তু জীবন সঙ্গী করা যায় না। নিস্তব্ধ অবাক হয়ে বলল, মানে তুই তোকে ভালোবাসিস? তবে? সুজন দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ নিস্তব্ধ, তুই বুদ্ধিমান ছেলে। তৃপ্তি যেই ক্যাটাগরির মেয়ে, তাকে সংসারের মায়ায় বাধা রাখা সম্ভব না। আমি ওকে ভালোবাসবো, তবে ওকে কাছে পেতে চাই না। যখন ওর বিষয়ে জানতাম না তখন থেকেই ওকে ভালোবাসি। আমরা ভালোবাসা তো মিথ্যে নয়, কি করে ভুলবো সেই ভালোবাসা? ছুতে চাইতাম ওকে, কিন্তু যেদিন থেকে ওর বিষয়ে জানলাম সেদিন থেকে ওকে ছোঁয়ার ইচ্ছেটা মরে গেছে। ওর মতো বেঁচে থাক, নিজের মুখেতে চলুক। আমি কখনো আড়াল থেকে দেখব, কখনো হয়তো বা সময়ের বিবর্তনে ভুলে যাব। ওকে জীবনসঙ্গিনী হিসেবে আমি চাই না, চাইলেও আরও অনেক আগেই মায়ের কাছে নিয়ে যেতাম ওকে। আমি চাই আমার জীবনসঙ্গী আমার মতো করে থাকবে, আমাকে সে শ্রদ্ধা করবে, ভীষণ করে ভালোবাসবে, অভিমান করবে, রাগ দেখাবে, আমার বাবা মাকে শ্রদ্ধা করবে, যার মস্তিষ্কে হাজারটা পুরুষের ছবি থাকবে না। তৃপ্তির পক্ষে তার কোনোটাই করা সম্ভব নয়। ও অহংকারী, অসুস্থ পরিবেশে বড় হয়েছে, সে কি করে আমার সুস্থ ফ্যামিলির সাথে মানিয়ে নেবে? তৃপ্তিকে যেহেতু ভালোবাসি তাই ওকে ভুলতে পারি না, না শত চেষ্টার পরও করেও। তবে আমি চাই এমন একজন আমার জীবনে আসুক যে আমার এই দুঃখগুলোকে নিঃশেষ করে দিতে পারবে, বাকিটা জীবন আমায় ভালোবেসে আগলে রাখবে। নিস্তব্ধ মাথা নাড়ল। তুই বিয়ে করছিস না কেন?
সুজন মুহূর্তেই কণ্ঠ পরিবর্তন করে হতাশ কণ্ঠে বলল, মেয়েই তো পছন্দ হচ্ছে না ভাই, দ্রুত জীবনটার বেদনার ভাই। নিস্তব্ধ সুজনের পিঠে ধরাম করে থাপ্পড় মেরে বলল, শালা, তুই শুধরাবি না। আমি শুধরালে কেমন করে হবে? তোর বাসর ঘর কে সাজাবে? নিস্তব্ধ চোখ গরম করে চেয়ে বলল, দাঁড়া তুই। সুজনকে আর পায় কে? সে দৌড়ে বেরিয়ে গেল, বলে গেল, দেখ ভাই, চিন্তা করিস না, তোর মেয়ের সাথে আমার ছেলের সেটিংটা আমিই করিয়ে দিব না। বাই দোস্ত। সুজনের ছেলে মানুষের কাণ্ডে নিস্তব্ধ রাগ করতে গিয়েও হেসে দিল। সময় তখন দ্বীপ্রহর। রোদেরা গাছের ফাঁক ফোকর দিয়ে উকি মারছে। তাদের তপ্ততাও খানিকটা কমে এসেছে। নিস্তব্ধ চেম্বার আগমন ঘটল তাসফির। নক না করেই সে ঠাস করে ঢুকে পড়ল। আজ রোগী নেই। নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, নক করে আসা উচিত ছিল। তাসফির ভাবলেশীন ভঙ্গিতে বলল, প্রয়োজন মনে করিনি। তাই? হ্যাঁ। নিস্তব্ধ চেয়ার ছেড়ে উঠে তাসফির কাছাকাছি এসে দাঁড়ালো। তাসফির তার সামনে সকালের পাওয়া চিরকুটটি মেলে ধরলো, বলল, এটা চেনেন? নিস্তব্ধ ভাবার ভঙ্গিমা করে বলল, কেন বলুন তো? এটা যে আপনার হাতের লেখা, বুঝতে পারছেন? নিস্তব্ধ মাথা নাড়লে তাসফির রেগে গেল। খেয়ালই করছেন কেন? আপনি জেনেও কেন প্রশ্ন করছেন? সকালে ফোন কেন ধরেননি? পানিশমেন্ট? তাসে অবাক হয়ে বলল, আবার কিসে পানিশমেন্ট? নিজে ভেবে দেখুন। মানেটা কি? আমি আপনাকে ব্লক করেছিলাম বলে আপনি এমন এমন করবেন এখন? ভুল, এমন করবো না। একবার করলাম, আপনি দীর্ঘদিন করেছেন। এক মুহূর্ত করে আপনাকে আমার অনুভূতিটা বোঝালাম। দ্যাটস ইট। তাসফি অদ্ভুত চোখে তাকিয়ে রইল নিস্তব্ধর পানে। নিস্তব্ধ আবারও ফিসফিস করে বলল, মিসেস ইয়াশার, আপনি আমার চেনেননি। বলেছিলাম আমার প্রত্যেকটা পাওনা আমি সুদে আসলে ফিরিয়ে দেব। কাটাকাটি হলে আর ভালো। বাকি কথাটুকু বলার সুযোগ পেল না নিস্তব্ধ। দিতে চাইল না বোধহয় তাসফি। মুহূর্তের মাঝে শার্টের কলার টেনে ধরল। নিস্তব্ধ সামান্য ঝুঁকতেই তাসফি নিস্তব্ধর অধর আঁকড়ে নিজের কোমল ওষ্ঠের সহিত। নিস্তব্ধ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, দুই হাত সিলিন্ডারের মতো করে উঁচু করে। তাসফি তাকে ছেড়ে দিয়ে এসব চর বাসল নিস্তব্ধ দুগালে। বলল, আপনি এক নম্বরে একটা বদলোক। ভেবেছিলাম আপনি শুধরে গেছেন, কিন্তু না। উপরে লেজ কি আর কখনো সোজা হয়? অসহ্য। নিস্তব্ধ করুণ চোখে তাকিয়ে বলল, আমি কি করলাম বউ? আপনি কি করলেন মানে? আপনিই তো সব নষ্টের মূল। বারবার আমার চিন্তায় রাখেন, সবকিছু গন্ডগোল করে দেন আপনি। উফ, আপনাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো আমি একদম। তাসফি দৌড়ে বেরিয়ে গেল। নিস্তব্ধ এখনো হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে ঠাস করে চেয়ারে বসে পড়ল। বউ তার বেজায় খেপে গেছে। আসলেই নিস্তব্ধর সব দোষ তোর, কিন্তু বউকে না রাগালেও তো তোর ভালোও লাগে না। কি করবি বল? আসলেই এত সুখের মাঝে জীবনটাই বেদনার। সময়টা প্রায় দুপুর ৩টার পর মুহূর্ত। সূর্যি মামা তপ্তবদনে চেয়ে আছে সকল মানবজাতির উপরে। তবুও কলেজের পেছনের দিকটায় তার ঠিক উত্তপ্ততা ঠাহর হচ্ছে না গাছের ছায়ায়। তার উপর পেছনে নদীর শীতল হাওয়া পরিবেশকে আরও শীতল করে তুলেছে। সূর্যের উত্তপ্ততাকে ছাপিয়ে গিয়েছে। তাসফি, আশা, স্বর্ণিধি, আরাধ্য বসে আছে সেই গাছের ছায়ায়। ওরা তিনজন তাসফির মুখ পানে চেয়ে আছে। তাদের চোখ চকচক করছে কিছু জানবার আশায়। নিস্তব্ধ স্যারের বিষয়ে শুনতে তারা আগ্রহী, ভীষণ আগ্রহী। এমন একজন কর্কশ স্যারের সঙ্গে সে থাকছে কেমন করে, কি হলো, এসবই তাদের ভাবনা। তাসফিও মুখ কাচুমাচু করে কথা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আশা তাড়া দিয়ে বলল, কি ব্যাপার বলছিস না কেন? সারাদিন পার করে দিবি নাকি তুই দুটো কথা বলতে? তাসফি মিছে রাগ দেখিয়ে বলল, হ্যাঁ বলছি তো। আরাধ্য বলল, হ্যাঁ, সেটা শুনতেই আপনারা বসে আছি। এবার বল মা, দোহাই তো। তাসফি দীর্ঘশ্বাস ফেলে তার আর নিস্তব্ধ হুট করে বিয়ে হওয়ার বিষয়টা খুলে বলল। তবে মেডিকেলে পড়ার আঙ্গিকে তাসফি বিয়েতে রাজি হয়েছে। আর বর্তমানে ডিভোর্সের বিষয়টা চেপে গেল। কারণ ঘরের কথা কখনো পরকে বলতে নেই। সে যতই তোমার আপন হোক না কেন, একদিন তাতে তোমার বিপদ আসবে নিশ্চিত। তোমার যখন তার সঙ্গে মন কষাকষি হবে, দুর্বল জায়গায় আঘাত করে তারা তোমাকে ছোট করতে মোটেও ভুলবে না। স্বর্ণিধি জিজ্ঞেস করলো, এই এখন তোদের মাঝে সব কিছু ঠিকঠাক? আরাধ্য ওদের কথা গিলছে চুপচাপ করে, শান্ত ভঙ্গিতে, নির্বোধ বাচ্চার ন্যায়। এই পর্যায়ে তাসফি কিছু বলতে যাবে, তার আগে আশা আর স্বর্ণিধি চোখ গরম করে আরাধ্যর দিকে তাকালো। ওকে ধাক্কা দিয়ে বলল, কিরে, তুই এখনো এখানে কি করছিস? যাসার বট এখান থেকে। আমরা এখন পার্সোনাল কথা বলবো। যা বাসায় যা,
মেয়েদের মাঝখানে ছেলেদের কাজ কি? আরাধ্য হতভম্ব হয়ে চেয়ে রইল ওদের দিকে, আশ্চর্য কণ্ঠে শুধালো। কি আজব, আমি কি করলাম? কিছু করিসনি, যা এখন সর। আরাধ্যকে ওরা এক প্রকার ঠেলেই পাঠালো। আরাধ্য যাওয়ার সময় বিড়বিড় করে বলল, এই জন্যই বলে মেয়ে মানুষ মানেই ঝামেলা। এদের মতিগতি বোঝা দায়, হুট করে কখন কি করে বলে বোঝা মুশকিল। আরাধ্য যেতেই আশা আর স্বর্ণিধি আরও একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, এই তোদের মাঝে সব ঠিকঠাক তো? তাসফিও নির্লিপ্ত কণ্ঠে বলল, কি ঠিকঠাক হবে? কি ঠিকঠাক হবে মানে? স্যার এখন তোকে মেনে নিয়েছে? তাসফি মাথা নাড়লো। আশা আরও ফিসফিস করে বলল, স্যার তোকে। তাসফি চোখ বড় বড় করে দুটোর মাথায় গাঁটটা মেরে বলল, অসভ্য মেয়ে মানুষ। বলো না ভাই, স্যার যেমন কেমনে কি, আমরা তো ভেবেই কুল পাচ্ছি না দোস্ত। তাসফি চোখ রাঙালো। তোরা বেশি কথা বলিস। আশা দুষ্টু হেসে বলল, এই স্যার কখনো তোকে কিস করেছে? তাসফি চোখ গরম করে তাকালো। দুজন নিজেদের ব্যাগ কাঁধে নিতে নিতে আমতা আমতা করে বলল, থাক থাক, সমস্যা নেই, বলতে হবে না। ঠিক আছে ঠিক আছে, আমরা বরং আজ আসি। হ্যাঁ, টাটা দোস্ত। আশা যাওয়ার আগে তাসফির কানে কানে ফিসফিস করে বলে গেল, স্যারকে বেশি বেশি আদর করিস ভাই। তবে রে। দুজনে দিল দৌড়। দুজনের কর্মকাণ্ডে তাসফিও হেসে দিল। ঘড়ির কাঁটা 4টার ঘরে গিয়ে পা রেখেছে বোধহয়। সূর্যের তেজও খানিকটা কমে এসেছে। ওরা যাওয়ার পর তাসফি দীর্ঘক্ষণ তাকিয়ে রইল নদীতে থলথল করা দীর্ঘ জলরাশির দিকে। বাতাসের তোপে তারা কেমন ঢেউয়ে কাঁপছে। সেই ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে কত শত ময়লা আবর্জনা, কচুরিপানা, গাছের পাতা। সে অবেলায় বাবার কথা তার ভীষণ করে মনে পড়ছে। নিঃসঙ্গতার ভিড়ে আমাদের কখনো কখনো হারিয়ে যাওয়া প্রিয়জনকে মনে পড়ে, অথবা যাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের আলাপচারিতার বন্ধ, কিন্তু একদিন তারা আমাদের ভীষণ আপন ছিল। সময়ের বিবর্তনে সব বদলে গিয়েছে। কোথায় তুমি বাবা? দোয়া করো আমার জন্য। মাকে বলো আমার জন্য যেন ভীষণ করে দোয়া করে। আমার ডক্টর সাহেবের যেন দোয়া করতে বলো। আমরা যেন ইহকাল পরকাল দুজনেই একসঙ্গে থাকি। আশা একা একা হাঁটছে বাসার উদ্দেশ্যে। হঠাৎ করে তার অদ্ভুত ইচ্ছে জাগ্রত হলো মনে। উহা নিকুচুই ছেলে মানুষই, তবুও মন চাইছে কাজটা করে ফেলতে। সঙ্গে সঙ্গে সে সুজনকে মেসেঞ্জারে নক দিল। স্যার আপনার বাসার অ্যাড্রেসটা একটু বলবেন প্লিজ? সুজন লাইনেই ছিল, ভ্রু কুচকে লিখল, হোয়াই, আমার বাসার অ্যাড্রেস দিয়ে তোমার কি প্রয়োজন? আমার প্রয়োজন নয় স্যার, আসলে তাসফি জানতে চাইছিল ওর নাকি কিসের প্রয়োজন। ও আজ ফোন আনেনি, তাই আপনাকে বলতে পারছি না, প্লিজ বলুন না। আশা ডাহা মিথ্যা কথাটাই বলে বসলো। সুজন ভাবলো সত্যি হয়তো তাসফি চেয়েছে। আসরের আজান পড়বে খানিকক্ষণ বাদে। সুজনদের দোতলা বাড়ির সামনে এসে আশার রিক্সা থেকে নামলো। এই পর্যন্ত এসে সে এবারে দোটানায় পড়েছে ভেতরে যাবে কি যাবে না। না, এখন ভেবে আর লাভ নেই। এসেই যখন পড়েছে সে আন্টিকে একবার দেখাই যাক। আশার মনে এই ইচ্ছে পোষণ হতো না সম্পূর্ণ দোষ সুজন স্যারের। ক্লাসে প্রায় সময় সে মায়ের গল্প করে। তার মা রান্নাবান্নায় নাম্বার 1, কথা বলায় নাম্বার 1। সুজন নাকি তার থেকে এত সুন্দর সুন্দর গুণগুলো রপ্ত করেছে। আশা আজ আর লোভ সামলাতে পারলো না। তার চাচি বাসায় নেই, গিয়েছে বাপের বাড়ি। এই সুযোগে আশা একটু ঘোরাঘুরি করে রাখুক। গেটে শটান দাঁড়িয়ে থাকা দারোয়ান প্রথমে তাকে ঢুকতে দিতে দারুণ তেরামি করলো। পরবর্তীতে সে সুজন স্যারের কথা বলে ভয় দেখানোতে একটু রেহাই পাওয়া গেল। আশা সামান্য কেশে গলা পরিষ্কার করে ভাব নিয়ে বলল, আপনি কি জানেন সুজন স্যার আমায় পাঠিয়েছে? সে যদি জানে আপনি আমাকে ভেতরে ঢুকতে দেননি, আপনার চাকরি নষ্ট হয়ে যেতে পারে, জানেন? দারোয়ান সুজনের কথা শুনে মুখ কাচুমাচু করে ফেলল। চাকরি নটের কথা শুনে আরো ভয় পেল। অমনি আশাকে সুরসুর করে ভেতরে ঢুকতে দিয়ে দিল। আশা জিজ্ঞেস করল, আপনার মালিক উপরে তাকে না নিচে থাকে? দারোয়ান হাতের ইশারায় নিচে দেখালো। আশা উৎফুল্ল চিত্তে এগিয়ে গেল, কাপা কাপা হাতে কলিং বেল চাপলো। সুজনের বাবা তিতাস মিত্র ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল আর খবরের কাগজ পড়ছিল। ভদ্রলোক সারাদিনে একটু বসার ফুসরত পাননি, পাবে কি করে? ঘরে জোয়ান ছেলে থাকতে যদি নিজেকে এই ব্যবসা সামলাতে হয় তবে হবে কেমন করে? কলিং বেলের আওয়াজ পেয়ে গলা উঁচিয়ে ডাকলো, সুজনের মা, দেখো তো কে এলো। সুজন এলো নাকি দেখো। রাহেলা বেগম দ্রুত এসে দরজা খুলে দিল। তবে সেখানে সুজনের মুখের পরিবর্তে হাসি খুশি বদনে সাদা অ্যাপ্রন পরিহিত অপরিচিত মেয়েকে দেখে কিছুটা অবাকই হলেন। আশা হাসি মুখে বলল,
আসসালামু আলাইকুম আন্টি, আপনি কি ডাক্তার সুজন স্যারের মা? ভদ্রমহিলা সালাম নিয়ে কিছুটা অবাক স্বরেই মাথা নাড়ল। আশার সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরল। আন্টি ভালো আছেন? রাহেলা বেগম কিছুটা ভ্যাবাচাকা খেলো আশার কর্মকাণ্ডে। রাহেলা বেগম আশার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি কে মা? তোমায় তো চিনতে পারলাম না। আশা বলল, আন্টি আমি সুজন স্যারের একজন কুখ্যাত ছাত্রী। ভদ্রমহিলা চোখ পিটপিট করে চাইলো। আশা বলল, বুঝলেন না তো? আচ্ছা আমি বুঝিয়ে বলছি। কুখ্যাত কেন বলছি, কারণ আমি সবসময় স্যারের ভুল ধরিয়ে দিই, তাই কুখ্যাত। স্যারের কথা তো শুনে চলি না, শুনে চললে তার ভদ্রছাত্রী হতাম, বুঝছেন? রাহেলা বেগম কিছু না বুঝলেও মাথা নাড়ল। তার মাথা ঘুরছে। সে মেকি হেসে বলল, ও আচ্ছা আচ্ছা, এসো মা, ভেতরে এসো। আশা উৎফুল্ল চিত্তে ভেতরে ঢুকলো, আশেপাশে তাকাতে তাকাতে। বাহ, বাড়িটা তো খুব সুন্দর করে সাজানো। তিতাস মিত্র স্ত্রীর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। আশা নিজে থেকে বলল, আঙ্কেল ভালো আছেন? আমি সুজন স্যারের একজন ছাত্রী। আসলে স্যার আমার থেকে একটি নোট নিয়েছিল, সেটা আমার এখন খুব দরকার, তাই নিতে আসলাম। সঙ্গে মিষ্টি আন্টিকেও দেখতে এলাম। স্যারের মুখে আন্টির প্রশংসা অনেক শুনেছি। আন্টিকে দেখার লোকটা সামলাতে পারলাম না। আশা মনে মনে বলে আসলে আন্টির চেহারা এখনও ভীষণ কিউট। দেখেই বোঝা যাচ্ছে ছেলে তার মায়ের জিনগুলোই বেশি পেয়েছে। রাহেলা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করল, সুজন আমার প্রশংসা করে? আশা মাথা নাড়ল। রাহেলা বেগম খুশি হয়ে আশাকে বসতে দিল, বিভিন্ন নাস্তা পানি এনে ভরে ফেলল। আশার মজার মজার কথা শুনে সুজনের বাবা মা দুজনেই হাসতে লাগলেন। দুজনে অনেকদিন পর এভাবে মন খুলে হাসলো। ভদ্রলোক হাসলেন। আশার ছেলে মানুষই সে বুঝতে পারছে। স্ত্রীকে বললেন, সুজনের মা যাও, ওকে সুজনের রুমে নিয়ে যাও, নোট আনলে ওর রুমেই রাখবে। রাহেলা বেগম বললেন, ও হ্যাঁ হ্যাঁ চলো, আসলে সুজন দোতলায় থাকে তো, এখনো আসেনি ও। এসো মা। রাহেলা বেগম আশাকে নিয়ে সুজনের রুমের সামনে এসে আবারও ফিরে গেল। সুজনের বাবা হঠাৎ ডাকলো। আশাকে বলল, তুমি যাও, রুম খোলাই আছে, ওর সব কাগজপত্র টেবিলে থাকে, দেখো। সুজন খানিকক্ষণ আগে এসেছিল হসপিটাল থেকে। ভেবেছিল ফ্রেশ হয়ে একদম নিচে যাবে, মাত্রই গোসল শেষ করে হয়ে তোয়ালে জড়িয়ে মৃদু স্বরে গান গাইতে গাইতে ওয়াশরুম থেকে বের হলো সে। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে সুজন ভ্রু কুঁচকে সেদিকে চাইল। আশাকে দেখে সুজন হতভম্ব হয়ে চাইল। আশা এই মুহূর্তে ভেতরে সুজনকে এই অবস্থায় একদমই আশা করেনি। চোখ বড় বড় করে চাইল সে। সুজন সঙ্গে সঙ্গে এক প্রকার চিৎকার করে তেড়ে এলো আশার দিকে। তাসফি মাত্রই কলেজ থেকে নিচে বাসায় ফিরল। ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিয়ে ড্রয়িং রুমে বসলো। অমনি কমলা বেগম লাঠিতে ভর দিয়ে হেঁটে এসে তাসফির সামনে দাঁড়ালো। লাঠি দিয়ে তাসফির পায়ে খোঁচা দিল। তাসফি ভ্রু নাচিয়ে বোঝালো, কি সমস্যা? কমলা বেগম সোজা সাপটা, এই যে নবাবের বধূ, স্বামীর লাগে শ্বশুর বাড়ি যাইবা কবে কও দিহি? তাসফি ফোন স্ক্রোল করতে করতে নিলিপ্ত কণ্ঠে শোধালো, স্বামীর লগে শ্বশুর বাড়ি যাবো না বুড়ি, তোমার স্বামীর লগে যাব। কমলা বেগম খেপে গেল। তবে রে, তুই মোর স্বামীর লগে যাবি? মাইয়া কয় কি? তৎক্ষণাৎ নিস্তব্ধর কল এলো তাসফির ফোনে। তাসফির দুষ্টু হেসে ফোন রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে নিস্তব্ধর কণ্ঠ ভেসে এলো, কি করছেন মিসেস? কমলা বেগম বলে উঠলেন, এখনই তোর ওই যন্ত্রখানা দিয়া ফোন লাগা তোর স্বামীরে, স্তব্ধ পাটারে বল তোর আইসা নিয়ে যাওনের লাইগা। সারাক্ষণ তোর তিরিং বিরিং আর দেখতে পারুম না মোরা। নিজের আমানত তোমার নবাব নিজেই বুঝানিক। ওপাশ থেকে নিস্তব্ধ এসব অদ্ভুতুরে কথা শুনে হতভম্ব হয়ে বসে পড়ল। বেচারা কেবলই চায়ের মুখে চুমুক দিচ্ছিল নিজের চেম্বারে জানালার কাছে দাঁড়িয়ে। সঙ্গে নিজের নামের এমন বিকৃতি শুনে তার খাসি উঠে গেল। বিতৃষ্ণায় মিষ্টি চাও তেতো হয়ে গেল ক্ষণকালের জন্য। কমলা বেগম আবারও বলে উঠল, কি হইল ফোন লাগা? টিহা আমি দিমু, আগে তোর বিদায় কইরা নিমু। নিস্তব্ধ করুণ স্বরে বলল, মিসেস ইয়াশার, আপনি কি একটু দূরে গিয়ে কথা বলতে পারবেন? তাসফি মাথা নেড়ে বলল, পারছি না, আমার পায়ে ভীষণ ব্যথা, বুঝলেন তো। শয়তানি হেসে দাদির উদ্দেশ্যে বলল, নাও বুড়ি নাও, কথা বলো তোমার স্তব্ধের সাথে। নাও নাও, বলো বলো। ওপাশ থেকে নিস্তব্ধ আতকে উঠে উত্তেজিত কণ্ঠে তাসফিকে শাসিয়ে বলল, খবরদার, যদি দাদির কাছে ফোন দিয়েছো তুমি, একটা হারও আস্ত রাখবো না তোমার, কথাটা মাথায় রেখো। আমার কি দোষ বলুন? দেখুন দাদি নিজে থেকে কত আকুতি করছে,
এই নাও দাদি। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে খট করে কলটা কেটে দিল। হঠাৎ করে তার ধানি লঙ্কা বউ কি করে যে ঝাল থেকে টক হয়ে গেল তাই বুঝে আসছে না তার। ঝালই তো ভালো ছিল। উফ! সুজনকে এই অবস্থায় দেখে আশা ড্যাব ড্যাব করে চোখ মেলে তাকিয়ে আছে। সুজন আশার দিকে এগিয়ে হাত উঠাতে গেলে আশা চেঁচিয়ে বলল, স্যার স্যার আপনার তোয়ালে। সুজন তোয়ালে শক্ত করে ধরে লাফিয়ে উঠে বলল, কোথায় কোথায়? আশা খিলখিল করে হাসতে লাগলো। সুজন আশার দিকে তেড়ে এলো, রাগে দাঁত কিরমির করে বলল, ইডিয়েট, অভদ্র অসভ্য মেয়ে মানুষ, তুমি আমার রুমে কি করছো? বের হও, বের হও, এখনই বের হও, নির্লজ্জ বেশরম বেহায়া মেয়ে। সুজন আশার ডান হাতের কবজি ধরে টেনে বের করে দিল রুম থেকে। সুজনের পুরুষালী হঠাৎ স্পর্শে আশা থমকে গেল, কেঁপে উঠল সে খানিকটা। সুজন ঠাস করে তার মুখের সামনে দরজাটা লাগিয়ে দিল। আশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে কি ভেবে এসেছিল আর কি হচ্ছে? হায় খোদা! সুজন বিড়বিড় করে গালি ছুড়ল আশার উদ্দেশ্যে। অসভ্য মেয়ে, তার প্রেস্টিজ পাঞ্চার করতে তার বাড়ি পর্যন্ত চলে এসেছে। আশ্চর্য! এই জন্যই বাসার অ্যাড্রেস চাওয়া হচ্ছিল। আশা এখনো থ মেরে দাঁড়িয়ে আছে দরজার সামনে। 2 মিনিটের মাঝে সুজন দরজা খুলল পোশাক পরিধান করে। আশাকে এখনো দেখে ভ্রু কুঁচকে রাগী স্বরে জিজ্ঞেস করল, তুমি এখনো এখানে খাম্বার মতো দাঁড়িয়ে কি করছো? যাওনি? রাহেলা বেগম তখন আবার ফিরে এলেন আশার উদ্দেশ্যে বলতে নিল, কি ব্যাপার, তোমার নোট পেলে মা? সুজনকে দেখে শুধালেন, ও মা, সুজন তুই কখন এলি? সুজন আর চোখে আশাকে দেখে নিয়ে বলল, এসেছি খানিকক্ষণ আগে, এসেই বোধহয় বড্ড ভুল করেছি। আশা আন্টির সামনে ভদ্র বাচ্চার মতো কাছুমাছু ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। রাহেলা বেগম বললেন, সে যাই হোক, ওর নাকি কি নোট এনেছিলিস? দিয়ে দে না মেয়েটাকে, কত কষ্ট করে মেয়েটা এতটা পথ এসেছে। সুজন অবাক কণ্ঠে শুধালো, কিসের নোট মা? আশা মনে মনে দোয়া পড়ছে এই রে। আশা সঙ্গে সঙ্গে বলল, আন্টি, নোট পেয়ে গেছি। রাহেলা বেগম সরল মনে খুশি হয়ে বলল, ও তাহলে তো হলোই। আসো আসো, নিচে আসো, কিছুই তো খেলে না। আশা গুটি গুটি পায়ে রাহেলা বেগমের পিছু যেতে নিলে হুট করে সুজন তার হাত টেনে ধরল। দাঁড়াও। আশা চোখ বন্ধ করে ঠায় দাঁড়িয়ে রইল। সুজন চোখ ছোট ছোট করে প্রশ্ন করল, তুমি কেন হঠাৎ আমার বাড়িতে এসেছো? দেখো, মিথ্যা একদম বলবে না। তারপরও আমার রুমে কি করতে এসেছিলে? আশা কাদো কাদো মুখ করে সুজনের দিকে চাইল। সুজনের ধরে রাখা হাতের বাঁধন খানিকটা হালকা হতেই আশা নিজের হাত ঝাড়া দিয়ে ছুট দিল। সুজন চেঁচিয়ে উঠল, এই মেয়ে, কোথায় যাচ্ছ? দাঁড়াও। আশাও ততক্ষণে গেট পার হয়ে গেছে। সুজন নিচে আসতেই রাহেলা বেগম শুধালেন, কি রে, তোর ছাত্রী মেয়েটা কই? কি যেন নাম? হ্যাঁ, আশা। ভারী মিষ্টি মেয়ে জানিস। সুজন নির্লিপ্ত কণ্ঠে বলল, চলে গেছে। ও মা, সে কি চলে গেল? নিশ্চয়ই তুই বকাবকি করেছিস। সুজন মায়ের দিকে বিরক্তি নিয়ে চাইল, মা, ও কি বসে থাকার জন্য এসেছে? আজব। রাহেলা বেগম প্রফুল্ল চিত্তে সুজনের হাত টেনে ধরে সোফায় নিয়ে বসালেন। ছেলের মাথায় আদরে হাত বুলিয়ে বললেন, রাগ করিস না বাপ। এই মেয়েটার বয়স কত রে? ভারী মিষ্টি দেখতে মেয়েটা, কি সুন্দর করে কথা বলে। আমার কত প্রশংসা করলো জানিস। এই মেয়েটা তোকে পছন্দ করে নাকি রে? মেয়েটাকে কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে জানিস। এরকম মিষ্টি একটা মেয়েকে আমার পুত্রবধূ করে আনলেও তো পারিস। সুজন হতভম্ব হয়ে মায়ের দিকে চাইল। মা, তোমার কি মাথা ঠিক আছে? ও আমার ছাত্রী, কি বলছো এসব? কি বলছি মানে? খারাপ কি বলেছি? তোর বন্ধু নিস্তব্ধ বউ তো তারই ছাত্রী, তো সমস্যা কোথায়? সুজন উত্তেজিত হয়ে বোঝানোর তাগিদে বলল, ওফ মা, ওর আর আমার ব্যাপারটা আলাদা। আর তুমি জানো, ও মিষ্টি মেয়ে, এক নজরে বজ্জাত মেয়ে, সারাক্ষণ আমার পিছে লেগে থাকে ভুল ধরতে। তো তুই ভুল করলে তোর ভুল ধরে দেবে না? আরে, মানুষ ভুল করলেই তো ভুল ধরিয়ে দেওয়ার খারাপ কাজ নয়। সুজন মায়ের দিকে করুণ চোখে চাইলো। তার দ্বারা আর মাকে বোঝানো সম্ভব নয়। সে বাবার দিকে চাইলো একটু বুক ভরা আশা নিয়ে। তিতাস সাহেব ছেলের চাউনি দেখে গলা খাকারি দিয়ে কিছু বলতে নেবে তার আগেই রাহেলা বেগম রাগে চোখ দেখে তাকিয়ে বললেন, তুমি চুপ থাকো, আমাদের মা ছেলের মাঝে একদম আসবে না। ভদ্রলোক ভদ্র পুরুষের মতো মুখের সামনে পেপার ধরলেন। তার বরং পেপার পড়াই ভালো। যেচে বড়ে যুদ্ধের আমার কি দরকার বলেন?
পেপার পড়াতেই তার শান্তি। যুদ্ধ করে জেতার বদলে হারটাই তার বেশি হয়, তার চেয়ে এটাই ভালো। ধ্যাত। সুজন উঠে চলে গেল। আরে কোথায় যাচ্ছিস? শোন না। রাহেলা বেগম স্বামীর দিকে তাকিয়ে পড়ল। কি হলো? তুমি কিছু বলতে পারলে না? পুরো কথা শেষ না হওয়ার আগেই ছেলেটা চলে গেল আমার চোখের সামনে দিয়ে। ভদ্রলোক অবাক কণ্ঠে শুধালেন। আমি কি বলবো, তুমি তো চুপ থাকতে বললে। এই তোমরা বাপ ছেলে না একেবারে এরকম। আগে নিজে আমায় জ্বালিয়েছ, পুড়িয়ে কয়লা করেছ, ছেলে এখন আমায় পুনরায় জ্বালিয়ে ছাই করতে নেমেছে। ভদ্রলোক বিস্ফোরিত দৃষ্টিতে দিয়ে দিয়ে স্ত্রীর দিকে চেয়ে রইলেন। তার কথা বললেও দোষ, না বললেও দোষ। সে যাবেটা কোথায়? সন্ধ্যার অনেকটা পর মুহূর্ত। পুরো আকাশ জুড়ে তখন অন্ধকারের চাদর মুড়ি দিয়েছে। সে অন্ধকার ছাপিয়ে চাঁদ মামা নিজেকে প্রকাশ্যে আনতে ব্যর্থ। তাসফি বসে আছে ব্যালকনিতে, ব্যালকনির লাইট অফ। রুমের মাঝে সাদা আলো এসে উকি দিয়েছে সেথায়। তার হাতে একখানা চিরকুট, 2 লাইনের চিরকুট, তবুও তাসফির হৃদগহীনে বারংবার অসংখ্য প্রজাপতি ডানা মেলে নাচছে। 2 লাইন যেন হাজার কথার অসংখ্য বুলি, যা বলে শেষ করার নয়। চিরকুটখানা সে পেয়েছে ব্যালকনিতেই। কে কিভাবে কখন রাখলো তা তার জানার আগ্রহ নেই, কারণ সে তো চিনে এই পরিচিত হাতের লেখা আবছা প্রণয়ের বর্ণমালার ধরন প্রণালী। হৃদয় মাঝে অনুভূতি লুকিয়ে আবছা চিরতো তাকে একজনই দিতে পারে। কে সে? তাসফি মিষ্টি হাসল। তার হাসিতে ঝরে পড়ল যেন স্বচ্ছ মুক্তকণা, তাতে রয়েছে আনন্দ অশ্রু। তাসফি সে আবছা আলোয় দুরু দুরু বুকে চিরকুটখানা পুনরায় মেলে ধরল। মেয়ে, তোমায় ভেবেছিলাম রঙিন রংধনুর ন্যায়। এর উত্তর কি বলিতে পারিবে হে দুষ্ট রমণী? তাসফি হাসল, ফিসফিস করে বলল, পারবো না তো। কি করে পারবো বলুন? আমি নিজেই তো সে বিষয়ে অবগত ছিলাম না। কোন ক্ষণে কোন লগ্নে এই হৃদয় সঁপেছি আপনার তরে, তা তো এই তাসফি নিজেও বলতে পারিবে না। অদূরে দাঁড়িয়ে সেই যুবক তার প্রিয়তমার হাসির সঙ্গে ঠোঁট নাড়ানোর আবছা ভাব অবলোকন করছে। প্রিয়তমার হাসিতে তার মুখেও ছড়িয়ে পড়েছে উজ্জ্বলতার লেশ। অন্ধকারে যুবকের অবয়ব একদম অস্পষ্ট। যুবককে ফিসফিসানো অনুরোধেই বোধহয় চাঁদ মামা আজ লুকিয়েছে নিজ গৃহে। ভালোবাসা কাছে গিয়ে প্রকাশের চেয়ে লুকিয়ে চুরিয়ে দূর হতে দেখেই যেন এক অদ্ভুত আনন্দানুভূতি। প্রেয়সীর কাছে গেলে সব গুলিয়ে যায়, অনুভূতি প্রকাশের ধরন মূর্ছা যায়। হৃদয়ে সাজানো হাজারো কথা এক লহমায় কি করে ভুলে যায় সে? নারী স্পর্শে সে শুধু তখন চায় স্বর্গসুখ, আর যে কোনো দিকে খেয়ালই যেন থাকেই না। তখন কি করে করবে ভারী বর্ণমালা সাজিয়ে গুছিয়ে ভালোবাসার প্রকাশ? সে নিজেই তো হয়ে যায় অগোছালো, তবে পরপর শব্দের ঝুলি সাজাবে কেমন করে? এই যে সে দূর হতে সে তারে দেখছে, আর হৃদয়ে অনুভব করছে ভালো লাগার এক অসীম সীমানা তার বুকে তৈরি হচ্ছে। এও বা কম কিসে? কাছে গিয়ে সবসময় শরীর স্পর্শ করে সব করতে হবে এমন তো কোনো কথা নেই। সে একটু বাসুক না ভিন্ন রকম ভালো, লুকিয়ে ভালোবাসবে, কাছে গিয়ে বাসবে, আদর করে বাসবে, সব ভালো তো সেই বাসবে। ভালোবাসা একরকম হলে তাতে একঘেয়েমি চলে আসে যে। কখনো কখনো ভিন্নতার প্রয়োজন, অপরজনকে ভরকে দেওয়া প্রয়োজন, হঠাৎ হঠাৎ অদ্ভুত কাজ করে তার কৌতূহল বাড়ানো প্রয়োজন। তবেই তো তোমার প্রতি তার জানার কৌতূহল বাড়বে, আগ্রহ দীর্ঘ হবে। তাসফি দৌড়ে রুমে গেল। সুন্দর একখানা কাগজে তার ফিসফিসানোর কথা ঝুলি তাতে আবদ্ধ করে রাখলো, পাছে যদি সে তা ভুলে যায়। অন্ধকারে যুবক সেথায় দাঁড়িয়ে রইল দীর্ঘক্ষণ, যতক্ষণ পর্যন্ত না তার প্রেয়সী নিদ্রাগত হচ্ছে। আপনি কি একটিবার বেলকনিতে আসতে পারবেন বাসন্তী, প্লিজ? সময় তখন 11টার ঘর পার করেছে। বাসন্তী খানিকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ মাহিনের ফোন কল পেয়ে জেগে গিয়েছে। মাহিনের এমন আবদারে এসে ভীষণ অবাক হলো, মনে উদ্বেগ হলো প্রশ্নের দানা। উত্তেজনায় সে তৎক্ষণাৎ দৌড়ে গেল বেলকনিতে। বাউন্ডারি পেরিয়ে ওপাশের রাস্তায় ল্যাম্পপোস্টের আলোয় সে স্পষ্ট দেখতে পেল মাহিনের পুরুষালী অবয়ব। মাহিন অপলক তাকিয়ে রইল তার প্রিয়তমার পানে। মাত্রই ঘুম থেকে ওঠায় তার চোখ মুখের ফোলাভাব দৃশ্যমান, কোমর ছুঁই ছুঁই চুলগুলো এলোমেলো। দৌড়ে আসার দরুন তার গায়ে ওড়না নেই। মাহিন মুচকি হাসল, মাথা নিচু করে ফোনে ফিসফিস করে বলল, গায়ে ওড়না জড়িয়ে আসুন বাসন্তী,
নয়তো আমি পাগল হব নিশ্চিত। বাসন্তী তখনও ফোন কানে ধরেছিল। মাহিনের কথায় মর্মার্থ বুঝতে পেরে লজ্জায় বাসন্তী তৎক্ষণাৎ পিছু ঘুরে রেলিংয়ের সঙ্গে পিঠ ঠেকালো। তার বুকের ধুকপুকানি বেড়েই চলেছে ক্রমে। সে দৌড়ে রুমে গিয়ে ঠাস করে ব্যালকনির দরজা লাগিয়ে দিল। বাসন্তী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি বাড়ি চলে যাও মাহি, প্লিজ। মাহিন ওপাশ থেকে আর্তনাদ করে বলল, আমি কিন্তু এমনটা একদমই আশা করিনি বাসন্তী। আপনাকে দেখার ইচ্ছা করছিল ভীষণ, তাই তো ছুটে এলাম। তবে কি করে পাষাণের মতো বলছেন এই তৃষ্ণা না মিটিয়ে ফিরে যেতে? এতটা স্বার্থপর হবেন জানলে তো পাগল হলেই ভালো হতো। বাসন্তী কল কেটে দিয়ে ফোনটা বুকে চেপে ধরল। না, এই অনুভূতির সঙ্গে সে লড়াই করতে আর পারছে না। অসহ্য অনুভূতি সামাল দিতে সে ব্যর্থ। কেন সে মাহিনকে প্রশ্রয় দিচ্ছে সে তো সব বুঝতে পারছে। সে তো এতটাও বোকা বা অবুঝ নয় যে একজন প্রেমিকের চোখের ভাষা, চাউনির মানে, গভীর কথার সারমর্ম সে বুঝবে না। তবে তার হৃদয়ে কি চায়? বাসন্তী গুটি গুটি পায়ে এগিয়ে গেল জানালার দিকে। অন্ধকার রুমের থাই গ্লাস দিয়ে সে স্পষ্ট দেখতে পেল সে কাঙ্ক্ষিত পুরুষালী অবয়ব। মাহিনের নিষ্পলক তাকিয়ে আছে সেদিকে। বাসন্তী চোখ বন্ধ করে নিল। রাত তখন গভীরতার চাদরে মোড়া। তাসফি আলোকিত রুম হঠাৎ অন্ধকারে গাঢ় চাদরে মূর্ছা গেল। আবার হঠাৎ করে জ্বলে উঠল কমলা রঙা ডিম লাইট। ঘুমের মাঝে তাসফি অনুভব করলো তাকে জড়িয়ে রাখা গভীর পুরুষালী বেষ্টনীর উষ্ণতা পেয়ে তাসফি এসে অবয়বকে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। তাসফি আলোকিত রুম হঠাৎ অন্ধকারে গাঢ় চাদরে মূর্ছা গেল। আবার হঠাৎ করে জ্বলে উঠল কমলা রঙা ডিম লাইট। ঘুমের মাঝে তাসফি অনুভব করলো তাকে জড়িয়ে রাখা গভীর পুরুষালী বেষ্টনীর উষ্ণতা পেয়ে তাসফি সে অবয়বকে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। শক্তপোক্ত পুরুষালী স্পর্শে তাসফির ঘুম কিছুটা হালকা হলো। তার ও ভ্রুদয় কিছুটা কুঞ্চিত হলো। মস্তিষ্কে নিউরনের অযাচিত কিছু বার্তা পৌঁছাতেই সে ঝট করে চোখ মেলে চাইল। চোখের সামনে চেনা পুরুষকে এত কাছে দেখে চোখ বড় বড় করে ফেলল। মুহূর্তে ছুট পাওয়ার তাড়নায় মোচড়ামুচড়ি শুরু করলো। নিস্তব্ধ তাকে নিজের সঙ্গে আরো খানিকটা মিশিয়ে নিল। দুহাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, এত নজর করবে না তো ম্যাডাম, ঘুমোতে দিন, প্রমিস করছি আপনাকে একটু ডিস্টার্ব করবো না, শুধু হালকা একটু জড়িয়ে রাখবো। তাসফির আগে চোখে চাইলো কত বড় মিথ্যুক পুরুষ মানুষ জড়িয়ে রেখেছে শক্ত করে, অথচ বয়ান দিচ্ছে হালকার। তাসফি খেপে গিয়ে বলল, ছাড়ুন। আপনি আমার রুমে এলেন কি করে বলুন তো? অশুভ ডক্টর, ছাড়ুন। বাহ, নিজে করলে কিছু না, আমি করলেই দোষ। তাসফি অবাক কণ্ঠে বলল, আমি কি করলাম? কি করলে মানে? নিজে তো ভারী ফাতেল উঠছিলে, এখন সব দোষ আমার? কখনো না। আপনি কিভাবে এলেন? দরজা তো বন্ধ। নিস্তব্ধ দুষ্ট হেসে বলল, এভাবে প্রতিদিন বেলকনির দরজা খোলা রেখে ঘুমালে চোর এসে চুরি করে নিয়ে গেলেও বুঝবে না। ভাগ্যিস আমি ছিলাম, নাহলে তো অকালেই বউকে ডাকাতের মুখে ছেড়ে দিতে হলো। তাসফি চমকে উঠে বলল, বেলকনির দরজা খোলা রেখেছিলাম নাকি? আজ্ঞে। তাসফি ঝট করে নিস্তব্ধ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো। নিস্তব্ধর হাত ধরে টেনে বলল, বের হন, এক্ষুনি বের হন আপনি। শত টেনেও তাসফি ওই শক্ত সামর্থ্য দেহকে এক ফ্রাও নাড়াতে পারল না। হাঁপিয়ে উঠল, উল্টো হাফ ছেড়ে বসে পড়ল। নিস্তব্ধ হাসলো, রসাত্মক কণ্ঠে বলল, কি ব্যাপার ম্যাডামের, হাফুস? চুপ। নিস্তব্ধ জোরে হাসতে নিলেও তাসফি সঙ্গে সঙ্গে উঠে তার মুখ চেপে ধরল। নিস্তব্ধ তখনও হাসছে। তাসফি দাঁতে দাঁত চেপে বলল, ব্যাককলের মতো দাঁত কেলাচ্ছেন কেন? এত হাসি আপনার আসে কোথা থেকে? উফ, চুপ করুন না, চাচি জেগে যাবে তো। আপনাকে এখন দেখতে পেলে আমাকে কতটা লজ্জায় পড়তে হবে ভাবতে পারছেন আপনি? প্লিজ যান না। নিস্তব্ধ মাথা নাড়ল। কি? যেতে পারি, একটা শর্তে। তাসফি ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি শর্ত? দিতে হবে। তাসফি অবাক কণ্ঠে বলল, কি? তখনকার মতো স্পেশাল মধু। তাসফি চোখ ছোট ছোট করে চাইলো। অসভ্য লোক সব সময় ধান্দা নিয়ে চলে। সে মুখ ঘুরিয়ে বলল, অসম্ভব। নিস্তব্ধ জেদ ধরে বসলো। তবে আমিও যাচ্ছি না। বলেই সে আবারও বিছানায় গা এলিয়ে দিল, আরামদায়ক বিছানায়। তাসফি কোমরে হাত রেখে নিস্তব্ধর দিকে রাগী চোখে তাকিয়ে রইল। হাল ছেড়ে মুখ কাচুমাচু করে বলল, ঠিক আছে, তবে আমারও শর্ত আছে। হোয়াট? নিস্তব্ধ চতুর হাসলো। বাহ, বউ তার ভীষণ চালাক। নিস্তব্ধ হাত উছিয়ে তা মেনে নিল। চলল বেলকনিতে। তার পিছু পিছু তাসফিও এগুলো। রুমের লাইট বন্ধ বিধায় পুরো বেলকনিও অন্ধকারে আচ্ছাদিত। দূরে কোথাও থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। নিস্তব্ধ রেলিংয়ের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। তাসফি গুটিসুটি পায়ে এগুলো। লজ্জায় চোখ বন্ধ করে নিল সে।
তখন তো ঝোঁকের বসে করে বসেছিল, এখন কিভাবে সম্ভব? নিস্তব্ধ তাকিয়ে আছে প্রেয়সীর বন্ধ চোখের পানে। চোখ বন্ধ করে সেকেন্ডের মাঝে সেই দুই জোড়া ওষ্ঠ একত্রিত করে ফিরে এলো। নিস্তব্ধ তার সুযোগ দারুণভাবে লুটে নিল। পুনরায় কাছে টেনে প্রেয়সীর কাজের পুনরাবৃত্তি ঘটালো। হাসপাতালে তো সে বিষম খেয়েছিল, তবে এখন তো সে সজ্ঞানে, তবে ফায়দা না লুটে ছাড়বে কেমন করে? তাসফি হতভম্ব হয়ে গেল, ফিসফিস করে বলল, এটা কিন্তু কথা ছিল না। নিস্তব্ধ তার চেয়ে মাদকীয় কণ্ঠে বলল, কথাতে কোনোটাই ছিল না বউ। তবে যে নিজেকে সামলানো সকলে দ্রুত বোঝাবে, আর নিজেকে সামলানো সম্ভব হচ্ছে না বসেস। তাসফি চোখ পিটপিট করে চাইল। নিস্তব্ধ প্রেয়সীর ঠোঁট ছেড়ে পরপর কপালে চুমু খেল। পর মুহূর্তে লাফ দিয়ে রেলিং টপকালো। তাসফি মৃদু স্বরে বলল, আমি পারবো না একা যেতে। এটা আপনার শাস্তি। তাসফি করুণ চোখে চেয়ে রইল নিস্তব্ধ যাওয়ার পানে। কি করে যাবে সে একা একা ওসমান ভিলায়? কি বলবে গিয়ে হুট করে? ও মাই গড! বিড়বিড় করে তাসফি হাজারটা গালি ছুড়ে দিল তার অসভ্য ডাক্তারের উদ্দেশ্যে। দিনটি শুক্রবার, সময় তখন সকাল 10টা প্রায়। সূর্যের উত্তপতা ছাড়িয়ে পড়েছে চারিদিকে। ওসমান ভিলার ড্রয়িং রুমে সোফায় কাচুমাচু মুখ করে বসে আছে তাসফি। তাকে ঘিরে পরিবারের সকল সদস্য ড্যাব ড্যাব করে চেয়ে আছে তার পানে। ওসমান শেখ, অনিমা বেগম, নিলয় সাহেব, বাসন্তী, আয়েশা, ইনায়া, ফিরোজা বেগম, এমনকি ছোট্ট পান্নাও বাদ যায়নি। সকলের মতে তাসফির পানে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পরখ করতে। ছোট পান্নার মনে কাকিয়ার জন্য ভীষণ অভিমান। এতগুলো দিন তাকে ছাড়া ছিল কিনা? সকলের এমন দৃষ্টির ক্ষোভে পড়ে তাসফি আরও চুপসে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে তাসফি লাগেজ গোছাতে শুরু করতেই প্রথমে রুমে আগমন ঘটল তার দুবের, আনিকা আর রাহেলার। তারা তাকে লাগেজ গোছাতে দেখে চোখ বড় করে বলল, কিরে, ব্যাগ কেন গোছাচ্ছিস? কোথাও যাবি নাকি? তাসফি শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ল। ওরা একে অপরের দিকে চাইল। ব্রেকফাস্ট টেবিলে চাচির কথা শুনে সবাই বুঝাই যাচ্ছে দুটোতেই মিলে সব উগড়ে দিয়েছে। চাচি উৎকণ্ঠা নিয়ে বলল, কি শুনছি তাসফি, তুমি কি কোথাও যাচ্ছ? তাসফি মাথা নাড়ল। এখন বেশি কিছু বললে সে ঝামেলা বাড়াতে চাচ্ছে না। একদম যাওয়ার সময় বলে যাবে বরং। মেসো চাচি আবারও বলল, কিন্তু যাবে কোথায়? আমাদের আগে তো বলনি। ছোট চাচি তাসফির দিকে আর চোখে চেয়ে বলল, তা আমাদের কেন বলবে? ওর বাবা তার মেয়েকে আমাদের কাছে আমানত রেখে গিয়েছে। কতদিন আগে কত বড় বিপদের হাত থেকে রক্ষা পেল। এখন আবার কিছু হলে পরপারে গিয়ে তো আমাদেরই জবাবদিহিতা করতে হবে। তাসফি কোনো উত্তর দিল না। তার খাওয়া শেষ। উঠে সে লাগেজ হাতে বেরিয়ে এলো। ততক্ষণে হইচই শুনে কমলা বেগমও লাঠিতে ভর করে বেরিয়ে এলেন। তাসফি সকলের উদ্দেশ্যে থমথমে কণ্ঠে বলল, আমি এখানে থাকছিলাম বলে তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছিল। আমি চলে যাচ্ছি, তোমাদের আর কোনো সমস্যা হবে না। মেজো চাচি রেগে বলল, একটা চটকানি দেবো মেয়ে। আমাদের সমস্যা হচ্ছিল মানে কি? নিজের মেয়ের থেকে তোমায় কোন অংশে কম ভালোবাসি না? কমলা বেগম আতকে উঠে বলল, চলে যাবি মানে? এই কই যাবি? শ্বশুর বাড়ি। সবাই অবাক হয়ে একে অপরের দিকে চাইলেও আনিকা বলল, কিন্তু তুই না বললি দুলাভাইকে ডিভোর্স দিবি? বলেছিলাম, এখন দেবো না। তোদের কোনো সমস্যা? আমি এখন ও বাড়িতে যাব। কমলা বেগম এগিয়ে থমথমে কণ্ঠে বললেন, তুমি সত্যি ও বাড়িতে যেতে চাইছো? কিন্তু একা কেন? তাসফি খানিকটা নাক টেনে বলল, তুমি বুঝবে না বুড়ি, আমার একাই যেতে হবে। মেজো চাচি কিছুক্ষণ তাসফির দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে তাকে অবলোকন করে কাছে এগিয়ে এলো। তাসফির মাথায় হাত বোলালো। তাসফি তার বুকে মাথা রেখে কেঁদে ফেলল। চাচি বললেন, বোকামি, কাঁদছো কেন? তোমাদের মাঝে সব ঠিক হলেই আমরা খুশি। আমরা তো আর কখনো চাইনি তোমার সংসার ভাঙুক। তবুও তোমার সংসার, তুমি সিদ্ধান্ত নিয়েছিলে, আমরা বাধা দিইনি। আজ তুমি ফিরতে চাইছো, তাতেও বাধা দেব না। শুধু বলবো সাবধানে যাবা, আর জামাই বাবাজিকে নিয়ে আবার আসবে, কেমন? চাচি আঁচলে চোখ মুছলেন। মেয়েটাকে দেখলেই ইদানিং কেন যেন তার শুধু কান্না পায়। অভাগী মেয়েটা এবার একটু সুখ পেলেই হয়। এক বাবা মা গিয়েছে তো কি হয়েছে? ও বাড়িতে তার নতুন মা বাবা তো রয়েছেই। তাসফি মাথা নেড়ে তার কথার সায় জানালো। ছোট চাচি অন্যদিকে চোখ ঘুরিয়ে রাখলো। সকলের থেকে বিদায় নিয়ে তাসফি তস্ত কদমে বেরিয়ে এলো বাড়ি ছেড়ে। এই তো 10 মিনিট আগেই সে ওসমান ভিলায় পা রাখলো। প্রথমে ও বাড়ির মানুষের কাছে জবাবদিহিতা করতে হলো, আর এখন এখানেও।
দীর্ঘশ্বাস ছাড়লো তাসফি। বদমাস ডাক্তার, তাকে একা একা মাছ নদীতে ফেলে দিল তো, তাই না? হুঁ, সেও দেখে নেবে। নিস্তব্ধ তখন বাসায় ছিল না, ভেবেছিল অর্ধাঙ্গিনীর নাস্তানাবুদ মুখখানা নিজের চোখে এসে অবলোকন করবে, কিন্তু তার মনের ইচ্ছা পূরণ হলো না। তার আশায় জল ঢেলে আজ এই রোগীকে আসতে হলো। আজ এই প্রথমবার ডাক্তারি পেশার প্রতি তার বড্ড বিরক্ত ভিড় হলো। ফিরোজা বেগম ডিভোর্সের বিষয়ে জানেন না, তাকে জানানো হয়নি, এমনিতেই সে অসুস্থ। ফিরোজা বেগম বলে উঠলেন, কি গো মাইয়াডারে তোরা বসায় রাখছস কেন ওইভাবে? কতদিন পর আইলো, যা যা রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হতে দে। সব এমন করে ঘিরে ধরে আসস কেন? নিলয় সাহেব তাসফির পাশে গিয়ে বসলো, মাথায় হাত বুলিয়ে বলল, মামুনি তুমি কি শিওর তুমি তোমার সিদ্ধান্ত বদলেছো? তাসফির লজ্জায় মাথা নাড়ল। ওসমান শেখ বললেন, তাহলে তো হলোই, এই তোরা কেউ ওকে দাদু ভাইয়ের রুমে নিয়ে দিয়ে আয়। তাসফি বাদ সেধে বলে উঠল, আমি বাসন্তী আপার সঙ্গেই থাকবো দাদু। ফিরোজা বেগম অবাক হয়ে বলল, ও মা, সে কেমন কথা? অনিমা তাকে থামিয়ে দিয়ে বলল, মা তুমি থামো, নাতি বউ যে ফিরে এসেছে, এতেই খুশি থাকো। ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ওরা নিজেরা বুঝে নিবে। বাসন্তী, ওকে নিয়ে যা। ফিরোজা বেগম বিড়মিড় করতে করতে বললেন, তোরা যে কি চাস? পোলা মাইয়া দুইটারে খালি আলাদা করণের ধান্দায় থাকোস। পুরুষ মানুষ আর কত সহ্য করবে? আয়শা ফিসফিস করে নানির কাছে কানে কানে বলল, তোমার নাতি অত ধৈর্যশীল নয় গো নানি। গোপনে গোপনে সে ঠিক আমাদের না জানিয়ে নিজের কাজ সেরে নিয়েছে, বুঝেছো? নানি বিস্ফোরিত দৃষ্টিতে চাইল, এত বড় একখানা সুখবর তোরা আমার থেকে লুকাতে পারলি? তাসফি বাসন্তীর রুমে এসে ফ্রেশ হয়ে বসতে বাসন্তী আর আয়শা তাকে ঘিরে ধরল। তাসফি কিছুটা থতমত খেলো। বাসন্তী বলল, এই তাসফি, ভাই আর তোর মাঝে সব ঠিকঠাক তো? দেখ, একদম মিথ্যা বলবি না। ভাই যে তোকে ফার্ম হাউসে নিয়ে গিয়েছিল সে খবর কিন্তু আমরা জানি। লজ্জায় তাসফির কান গরম হতে লাগলো। ছি, সবাই জেনে গিয়েছে সেই কথা, কিন্তু লোকটা যে বলল কেউ জানে না। তাসফি মনে মনে রাগে ফুঁসতে লাগলো। আয়শা তার বাহুতে ধাক্কা দিয়ে বলল, কি হলো বোন, বলো না। তাসফি চোখ পিটপিট করে চাইলো, রাগর করে বলল, ছি, অশুভ কথা বলো না তো তোমরা। এই, একদম নাটক করবি না তাসফি, সত্য কথা বল। আমার ভাইটাকে আর কত অপেক্ষা করাবি? তোদের মাঝে সব ঠিকঠাক তো? তাসফি মনে মনে বলল, সব ঠিকঠাক হয়েও ঠিকঠাক নেই আপা। তোমার ভাই একটা বহুরূপী, এত সহজে সব ঠিকঠাক কি করে হতে দিই বলো? আর তোমার ভাই যে অতটাও ধৈর্যশীল নয়, শুরু থেকেই তোমার ভাই অধৈর্য বানালো পুরুষ মানুষ একটা, শুধু সুযোগ খুঁজে এই তাসফির কোমর ছোঁয়ার। মুখে বলল না। আয়শা অবাক হয়ে বলল, তবে দেওরজি তোমায় জোর করে নিয়ে কি করলো? তাসফি লজ্জায় মুখ নামিয়ে আমতা করে বলল, আমি অসুস্থ ছিলাম। ও তাই বলো, এমনি সব ঠিকঠাক তো? তাসফি মাথা নাড়ল। হ্যাঁ তাই তো, ঠিকঠাক না হলে তুমি তো আর আসতে না। এমনি সব ঠিক থাকলেও আমরা খুশি। বাসন্তী চোখ ছোট ছোট করে বলল, সব ঠিক হলে তবে আপনি এখানে কেন শুনি? তাসফি বলল, ও তুমি বুঝবে না আপা। হ্যাঁ, আমরা আর বুঝতেও চাই না। তোমাদের ভেতরে গোল ঝামেল তোমরাই সামলায় নাও। আমরা আর কিছু করতেই চাই না, বুঝতেও চাই না। সব ঠিক হলেই আমরা খুশি। পান্না তখন দৌড়ে এসে তাসফির কোলে উঠে গেল, হাসি খুশি বদনে শুধালো, কাকিয়া, তুমি আর আমায় ছেড়ে যাবে না তো? তাহলে তোমার সঙ্গে আড়ি। যাবো না মা, আর কোথাও যাবো না। পান্না তাসফির গালে চুমু খেলো। তাসফি হেসে দিল, সেও আদর করে দিল ওকে। রাত তখন প্রায় 9টা। নিস্তব্ধ বাড়ি ফিরল মাত্রই। নিজের রুমে ঢোকার আগে বাসন্তীর রুম থেকে তাসফি আর পান্নার দুষ্টুমি লক্ষ্য করল। তার বউ এসেছে তবে। নিস্তব্ধ মুচকি হাসলো, তবে তার এই হাসি কতক্ষণ ধরে রাখতে সক্ষম হবে তা কে জানে। খাবার টেবিলেও নিস্তব্ধ তাসফির দেখা পেল না। সবাই তার সাথে বেশি একটা কথা বলল না, সেও আগ বাড়িয়ে আর কথা বলল না। বউ তার কাছে আসলেই হলো। রাত 11টা
পেরিয়ে যাওয়ার পরেও তাসফি যখন রুমে আসলো না, নিস্তব্ধ কিছুটা চিন্তিত হলো। ভালো করে লক্ষ্য করলে দেখলো তাসফির লাগেজ বা কাপড় কোনোটাই তার রুমে নেই। নিস্তব্ধ বড় আশ্চর্য হলো, মানেটা কি? নিস্তব্ধ রুম ছেড়ে হন্তদন্ত হয়ে বের হলো, বাসন্তীর রুমে এসে টোকা দিল। বাসন্তী দরজা খুলে গম্ভীর মুখে বলল, কি ব্যাপার ভাই, এত রাতে ডিস্টার্ব করছিস কেন? নিস্তব্ধ আমতা আমতা করলো আর চোখে ভেতরে তাকিয়ে দেখলো বউ তার দিব্যি ফোন স্ক্রোল করে যাচ্ছে। তাসফি এদিকে ফিরেও তাকালো না। নিস্তব্ধ রাগে হাত মুষ্টিবদ্ধ করলো, কিছু না বলে ফিরে আসলো। রুমে এসে তাসফিকে মেসেজ করলো। রুম আসছো না কেন? আবার রুমে কে? তাসফি লিখলো, রুমে কেন যাব? আমি তো আপার রুমেই থাকবো। নিস্তব্ধ চোখ বড় বড় করে ফেললো, রাগে ফেটে পড়লো সে। লিখলো, আপার রুমে থাকবে মানে? আপার রুমে থাকলে শ্বশুরবাড়ি আসলে কেন? আশ্চর্য। তাসফি নির্লিপ্ত ভাবে লিখলো, আপার রুমে থাকবো মানে আপার রুমেই থাকবো। আর শ্বশুরবাড়ি আসতে বলেছেন, আপনি এসেছি। আপনি তো একবারও বলেননি আপার রুমে থাকতে পারবো না। আমাকে ডিস্টার্ব না করে ঘুমুন তো আপনি। নিস্তব্ধ দাঁতে দাঁত চেপে বসে রইল নিজের বোকামির জন্য। ইচ্ছে হচ্ছে মেয়েটাকে এখন সে তুলে নিয়ে আসে আপার রুম থেকে, কিন্তু এতটাও বেহায়া হওয়া যাবে না, তবে তো তা সারা বাড়ি ময় রটে যাবে। সবার প্রথমে নিলয় সাহেব এবং ওসমান শেখ তাকে হাউমাউ করে চেপে ধরতে ছাড়বেন না। নিস্তব্ধ সারা রুমময় পায়চারি করছে, সে বুঝতে পারছে না বউকে বাড়ি এনে সত্যি বোকামো করলো না তো। বউ তো এখন তার কাছেই ভিড়ছে না। ও বাড়িতে থাকাকালীন সে তো কাছে যেতে পারত, ছুতে পারত, অথচ এখন সেটার কোনোটাই পারছে না। ধুর, শালার জিন্দিগি প্যারাময়। রাগের চোটে হাতের কাছে থাকা সব ছুঁড়ে ফেলল, শটান হয়ে গা এলিয়ে দিল বিছানায়। কৃষ্ণ অম্বরে দেখা দিয়েছে নতুন ভোর, আরও একটি নতুন দিন। সময়গুলো খুবই ক্ষীণ হয়ে আসছে। ওসমান ভিলার ব্রেকফাস্ট টেবিলে আজ ভারী রমরমা। অনেকদিন বাদে সকলের মনের মাঝে প্রফুল্লতা স্পষ্ট ঠাহর করা যাচ্ছে। নিস্তব্ধ রেডি হয়ে এলো, তবে সে তাকালো না কোনো দিকে। ত্রস্ত পায়ে হেঁটে সোজা গৃহ ত্যাগ করলো। সবাই আর চোখে সেদিকে চাইলো। সবাই বুঝতে পারলো নিস্তব্ধ ক্ষেপে আছে ভীষণ, তাই কেউ আর বাড়তি কথাও বাড়ালো না। কথা বাড়ালে তাদেরই লস। ছেলের কথার জালে বেদম ফাঁসতে হবে। ফিরোজা বেগম আহাজারি করে বলল, দেখ নাতিদা আমার সকাল সকাল না খাইয়া বের হয়ে গেল। তাসফি কোনো রকমে খাবার শেষ করে ব্যাগ নিয়ে ছুটল নিস্তব্ধর পিছু পিছু। দেখে বেশ বোঝাই যাচ্ছে তার ডাক্তার সাহেব বেজায় চটেছে। চটুক না, তাতে তার কি? কাল যদি লোকটা তাকে সঙ্গে নিয়ে আসতো তবে তো তাসফিও এতটা স্বার্থপর হতো না। তাসফিকে সবার কাছে এত জবাবদিহিতাও করতে হতো না। সব দোষ তো তার অসভ্য ডাক্তার সাহেবের। তবে সে একা কেন সব ভোগ করবে? নিস্তব্ধ গাড়িতে উঠে স্টার্ট দেওয়ার আগে তাসফি এসে ওপাশের দরজা খুলে ফ্রন্ট সিটে বসে পড়ল। নিস্তব্ধ ঘুরে তাকিয়েও দেখল না। যেই রমণী তার সঙ্গে রাত্রি বাস করেনি, এখন তার সঙ্গে দিনবাস করারও কোনো প্রয়োজন নেই। সে একাই থাকতে পারবে। নিস্তব্ধ মুখ দিয়ে টু শব্দটি না বলে গাড়ি স্টার্ট দিল। প্রণয় পুরুষের নীরব অভিমান তাসফি স্পষ্ট বুঝতে পারল। মুচকি হাসল সে। করুক না একটু অভিমান, আর কি হবে? কতক্ষণই এই অভিমানের খেলা চলে সেও দেখবে। 2 মিনিট যেতে না যেতে নিস্তব্ধ জোরসে ব্রেক কষল। তাসফির সামনে ঝুঁকে আর একটুর জন্য মাথায় আঘাত লাগার হাত থেকে বেঁচে গেল। তাসফির চোখ গরম করে নিস্তব্ধর দিকে চাইলো, শুধালো, কি হলো? এভাবে মাঝ রাস্তায় গাড়ি থামালেন কেন? নিস্তব্ধ উত্তর দিল না, বরং হাতের থাবায় স্টিয়ারিং এর রাগে থাপ্পড় বসালো। তাসফি নিস্তব্ধর অদ্ভুত কর্মকাণ্ডে চোখ পিটপিট করে চাইল। মুহূর্তে সুজনকে ফোন লাগালো। অসময়ে সুজন নিস্তব্ধর ফোন পেয়ে ভারী অবাক হলো। রিসিভ করতে নিস্তব্ধ ঝাড়ি মেরে বলল, সুজন, সিট বেল্ট লাগা। এতটা কেয়ারলেস হস কিভাবে? এরকম লো ক্লাস কমন সেন্স নিয়ে ঘুরলে গাড়িতে ওঠার তো প্রয়োজন দেখছি না। থাপড়ে গাল লাল করে ফেলবো। বেয়াদব। সিট বেল্ট লাগা, না গাড়ি থেকে নাম, এক্ষুনি নামবি। এসব ফালতু কাজ জাস্ট নেওয়া যাচ্ছে না। নিস্তব্ধর কথা শুনে তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে চাইল তার পানে। ও মাই গড, ও মাই গড। সুজন হতভম্ব হয়ে ফোন কানে ধরে বসে রইল। কিসের গাড়ি, কিসের সিট বেল্ট? নিস্তব্ধর কথার আগামাথা সে কিছুই বুঝলো না। করুণ স্বরে বলল, ভাই তুই সকাল সকাল ওসব কিছু খেয়ে আসিসনি তো? দেখ দোস্ত, সত্যি বলবি। নিস্তব্ধ আবারও ধমকে উঠল, থাপড়ে তোমার দাঁত সবগুলো ফেলে দেবো। বেয়াদব, আজলাম করো আমার সাথে। এখন হাবতের মতো বসে আছিস, ইডিয়েট।
তাসফির থতমত খেলো, কোনো রকমে হাত বাড়িয়ে সিট বেল্ট লাগালো। সঙ্গে সঙ্গে নিস্তব্ধ ফোন কেটে দিল। এদিকে বেচারা অবলা পুরুষ সুজন ফোনের দিকে চোখ ফিট করে চাইল। সব আজগবি কথা বলার জন্য সবাই কি শুধু তাকেই পায় নাকি? আশ্চর্য। তাসফির আগে ফুঁসতে লাগলো। অসভ্য লোক, সোজা কথা তাকে বললেই হয়, এত নাটক করার কি প্রয়োজন? মুখে না বলিস, লিখে দিতিস, ঢং। তাসফির ইচ্ছে হচ্ছে নিজের গালে নিজের থাপ্পড় বসাতে, পারে না নিস্তব্ধকে চিবিয়ে খায়। নিস্তব্ধ আবারও গাড়ি স্টার্ট দিল। সারা পথ সে আর একটা কথাও বলল না আগ বাড়িয়ে। থাকুক তার রাগ নিয়ে। গেটের সামনে এসে গাড়ি থামতে তাসফি হন হন করে নেমে গেল। গেটের সামনে থাকা কিছু পোলাপান স্যারের গাড়ি থেকে তাসফিকে নামতে দেখে কেমন আর চোখে চাইল। মনে তাদের কটূক্তি। আজ ক্লাসে পৌঁছে তাসফির চারপাশে ফিসফিস গুঞ্জন ঠাউর করলো। আশা ওদের পাশে গিয়ে বসতে আরাধ্য হাতের ইশারায় পেছনে দেখতে বলল। তাসফি পেছনে দেখিয়ে স্পষ্ট মানসার গোল গোল মুখশ্রীখানার নজরে এলো। তাসফি কয়েক মিনিট গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে তাকিয়ে রইল। 1 সপ্তাহের শাস্তি তবে শেষ হয়ে গিয়েছে। বাহ, ভালো, ক্লাসেও চলে এসেছে। আশা কৌতুক করে বলল,